আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি এই গরমে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেই ইম্পোর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই তীব্র দাবদাহে মাছের সমস্যা নিয়ে। মাছ চাষ করতে যেয়ে যেটা দেখতেছি, পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, মাছ মারা যাওয়া এবং সঠিক ব্যবস্থাপনা না করতে পারা। তাই আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই তীব্র দাবদাহে পানির কি সমস্যা হয়, এর ফলে মাছের কি সমস্যা হয় এবং এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে শুরু করা যাক যে আজকের বিষয়ের প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির কি সমস্যা হয়। পানিতে যদি আমরা জানি মাছ চাষের জন্য সাধারণত 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকলে ভালো হয়। 30-এর উপরে যাওয়া মোটেই কাম্য নয় এবং 20-এর নিচে আসা কোনোভাবেই কাম্য নয়। তো 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা মাছ চাষ খুব ভালো হয়। এটা নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি বৈশিষ্ট্য। আর আমরা যেহেতু রঙিন মাছ পালি, আমাদের তাপমাত্রা 25 থেকে 28 হলে সবচেয়ে ভালো হয়। 30 একটু বেশি হয়, আর এর উপরে গেলে তো কথাই নেই। তো এই তাপে অনেকের হাউস, যাদের হাউস আমার মতো এরকম, যাদের মাঠের ভিতরে খোলা জায়গায়, তাদের তাপমাত্রা অবশ্যই একটু বৃদ্ধি পেতেই পারে। এটা অস্বাভাবিক কোনো বিষয় না। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে যে সমস্ত বিষয় ঘটে সেটা হচ্ছে যে পানির যে পরমাণু আছে সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে পানির পরমাণুর ভিতরে যে অক্সিজেন থাকে, অর্থাৎ অণুর ভিতরে যে অক্সিজেন থাকে, ডিজলভ অক্সিজেন, সেটা ভেঙে গিয়ে বাতাসে রিলিজ হয়ে যায়। সুতরাং পানিতে অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। এটা পাওয়ার সাথে সাথে যে বিষয়টা আরও অনেক কিছু ঘটে সেটা হচ্ছে এই অক্সিজেন কমার সাথে সাথে পানির যে পিএইচ লেভেল সেটা অনেক সময় হাই হয়ে যায়। পানির পিএইচ লেভেল হাই গেলে আপনারা জানেন যে মাছ মারা যেতে পারে। এছাড়াও পানির অন্যান্য যে গাঠনিক উপাদানগুলো আছে সেগুলোও নষ্ট হয়। ফলে পানিতে যে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া থাকে, অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায়। এর ফলে পানিতে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো বংশ বিস্তার আরও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে পানিতে যে সমস্ত প্ল্যান্ট থাকে তারা কিন্তু ভালো হয়, প্ল্যান্টগুলো তেমন ক্ষতি হয় না। কিন্তু কিছু প্ল্যান্ট আছে যারা অতিরিক্ত তাপমাত্রায় ভালো হয় না, সেগুলো কিন্তু মারা যায়। বিশেষ করে ছোট ছোট ক্ষুদিপোনা আছে, সেগুলো কিন্তু তাপমাত্রায় মারা যায়। ওরা ছায়ায় আবার ভালো হয়। তো এই সমস্ত কারণ কিন্তু পানিতে ঘটে তাপমাত্রা বৃদ্ধি পেলে। তো এবার আসুন যে এই জিনিসগুলো ঘটার ফলে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, পানিতে অক্সিজেন কমিয়ে যাওয়া, পানির পিএইচ লেভেল আপ ডাউন করা। পানির পিএইচ লেভেল কীভাবে আপ ডাউন করে দেখুন, সকালবেলায় একরকম তাপমাত্রা থাকে, দুপুরবেলায় আরেক রকম তাপমাত্রা থাকে এবং রাতে অন্যরকম তাপমাত্রা থাকে। ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ ওঠানামা করে এবং পিএইচ লেভেল, এই তাপমাত্রা ওঠানামার কারণে পিএইচ লেভেলও ওঠানামা করে। এটা অবশ্যই একটা সমস্যা। তো এই সমস্ত সমস্যা হওয়ার কারণে মাছের যে সমস্যাগুলো হয় সেগুলো এখন বলি। যে প্রথমত সকালবেলায় দেখবেন এসে যে ফার্স্টে আপনার চোখে পড়বে মাছ পানির উপর দিয়ে ছুটাছুটি করছে। বিশেষ করে যারা মলি মাছ চাষ করেন তারা তো দেখবেন যে কী পরিমাণে মাছ দৌড়দৌড়ি করে। এছাড়াও যাদের গাপ্পি আছে বা গোল্ড ফিশ আছে, কমিট আছে, এরাও দেখবেন যে মাছ ছুটাছুটি করছে। অর্থাৎ এটার কারণ হচ্ছে যে অক্সিজেন লেভেল কমে যাওয়া। তো অক্সিজেন লেভেল কমে গেলে মাছ উপর দিয়ে উঠে খাবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় চোখে পড়তে পারে, সেটা হচ্ছে যে 2-1টি করে মাছ মরে ভেসে রয়েছে কোনো কারণ ছাড়াই, যে কোনো রোগ নাই, বালাই নাই, কিছু নাই, মাছ মরে ভেসে আছে। তো এই সমস্যা হবে। আর এর সাথে যে সমস্ত সমস্যাগুলো হবে সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বংশ বিস্তার করা। তো ক্ষতিকারক ব্যাকটেরিয়া যখন পানিতে বেশি হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই মাছগুলোকে আক্রমণ করবে এবং মাছ সব মেরে ফেলতে পারে একসাথে। পুরো ট্যাঙ্ক ধরে আপনার মাছগুলো মারা যেতে পারে। বিশেষ করে গাপ্পি যারা চাষ করেন তারা তো অবশ্যই সতর্ক থাকবেন। এই সময় ছত্রাক এবং ব্যাকটেরিয়া
এই দুটোর আক্রমণ সবচেয়ে বেশি হয়। তো ছত্রাকে যদি আক্রমণ করে, অনেক সময় আমরা মনে করি যে ভাইরাসে আক্রমণ করে মেরে মেরে ফেলেছে। শুধু ভাইরাস নয়, এই সময়টায় ছত্রাকের আক্রমণে মাছের গায়ে কিন্তু ঘা হবে এবং মাছ মারা যেতে পারে। তাছাড়া হঠাৎ দেখবেন যে আপনি সকালে খেতে দিয়েছেন, সন্ধ্যায় এসে দেখবেন যে আপনার মাছগুলো মারা গেছে। অর্থাৎ এই সময়টাই এই ছত্রাকের আক্রমণে মাছগুলো কিন্তু মারা যায়। বিভিন্ন সমস্যা এরকম হয়। তো এই সমস্যার সহজ এই যে বিষয়গুলো আছে, সমাধানগুলো আছে, আসুন যে কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন। প্রথমে আপনি দেখবেন যে দুপুরবেলায় আপনার পানির তাপমাত্রা মাপবেন। যাদের ট্যাঙ্ক গাছের ছায়ায় আছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের আমার মতো খোলা জায়গা রয়েছে তাদের ট্যাঙ্কের তাপমাত্রা একটি টেম্পারেচার তাপমাত্রা দিয়ে মেপে দেখবেন। মেপে দেখার সময় দেখবেন যে আপনার তাপমাত্রার পরিমাণ কেমন। যদি 30-এর নিচে থাকে তাহলে তো আপনার বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আর এই তীব্র দাবদাহে অবশ্যই পানির হিট বেড়ে যাবে। তো পানির হিট বেড়ে যাওয়ার ফলে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন প্রতিদিন দুপুরবেলায় একটু পানি ফেলে দিয়ে, অর্থাৎ মনে করেন যে 25% পানি ফেলে দেবেন, অথবা 20% পানি ফেলে দিয়ে নতুন পানি ওখানে অ্যাড করবেন দুপুরবেলায়। তাহলে কিন্তু এই যে অতিরিক্ত তাপ বেড়ে যাওয়া, এটা একটু বেশ খানিক কমে যাবে। এবং এই সময় একটা বিষয় ঘটে যে গাপ্পি মাছ কিন্তু এই গরমে অনেক ব্রিড করে এবং বাচ্চা ফ্রাই দেয়। আর এই পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু বাচ্চাগুলো, এই ফ্রাইগুলো মরে পানির তলে চলে যায়। অনেক মাছ অনেক সময় দেখা যায় যে অনেক ফ্রাই হয়েছে, কিন্তু 1 দিন বা 2 দিন পরে দেখছি যে ট্যাঙ্ক খালি, বেশি ফ্রাই নেই। আবার ফ্রাইগুলো কোথায় গেল খুঁজেও পাচ্ছি না। এই বিষয়গুলো হয় যে ওই ফ্রাইগুলো মারা যায় এবং পানি নিচে চলে যায়। আর তাহলে দুপুরবেলায় প্রথম কাজ হচ্ছে দুপুরবেলায় একটু একটু করে পানি চেঞ্জ করে দেবেন প্রতিদিন। তাহলে আপনার পানির যে পিএইচ মাত্রাটা হঠাৎ করে বেশি হয়ে যাওয়া আবার লো হয়ে যাওয়া, এই জিনিসটা একটু কন্ট্রোলে থাকবে। আর দ্বিতীয় পদক্ষেপ যেটা গ্রহণ করবেন সেটা হচ্ছে যে পানির উপর দিয়ে সাদা রঙের কাপড় দিয়ে ছায়া প্রদান করবেন। সাদা রঙের কাপড় কেন দেবেন? যে সাদা রঙের কাপড়গুলো তাপমাত্রা শোষণ করে কম এবং তাপ বিকিরণ করে কম। এরা দ্রুত গরম হয় না, কিন্তু দ্রুত আবার ঠান্ডাও হয়ে যায়। এজন্য সাদা রঙের কাপড়, যে ব্যানারের কাপড়গুলো পাওয়া যায় সেইগুলো ব্যবহার করবেন। এছাড়া যদি এটা ব্যবহার করতে না চান তাহলে আরেকটি সহজ আছে যেটা বিনা খরচে, সেইটা হচ্ছে যে কচুরিপানা ব্যবহার করবেন। কচুরিপানার একটি বিশেষ গুণ আছে প্রিয় দর্শক মণ্ডলী, সেটা হচ্ছে যে কচুরিপানার যে মূল আছে, শিকড়, এরা কিন্তু পানির ভিতরে যে তাপমাত্রা সেটা কিন্তু শোষণ করে এবং পাতা দিয়ে রিলিজ করে দেয়। যেখানে দেখবেন যে কচুরিপানা আছে সেখানে তলে হাত দিয়ে দেখবেন, যে তলে হাত দিয়ে দেখবেন যে পানিগুলো অনেক ঠান্ডা। এই পানি ঠান্ডা থাকার মূল কারণ হচ্ছে যে ওই শিকড় কিন্তু তাপ শোষণ করে এবং পাতা দিয়ে সেটা বাতাসে রিলিজ করে দেয় গরম তাপটা। এটা কিন্তু অনেক সময় এন্টিনারের মতো কাজ করে এই কচুরিপানাটা। এটা ব্যবহার করতে পারেন, তবে কচুরিপানা লং টাইম ব্যবহার করবেন না। এই দাবদাহ চলে গেলে কচুরিপানা আবার ফেলে দেবেন। এর কারণ হচ্ছে যে কচুরিপানা কিন্তু কালো। এর শিকড় কালো থাকার কারণে মাছের কালার কিন্তু ডিসকালার করে ফেলে। অল টাইম মাছ সেখানে থাকতে পছন্দ করে। কচুরিপানার যে শিকড়ের ভিতরে মাছ থাকতে পছন্দ করে, ফলে মাছের কালার কিন্তু ডিসকালার হয়ে যায়। বিশেষ করে গাপ্পি মাছের যে ফিমেলগুলো কালার একদম বিশ্রী হয়ে যায়। ওটা মার্কেটে সেল করতে গেলে কিন্তু বেশ কষ্ট ভোগাবে। এই সময় আপনি কচুরিপানা ব্যবহার করবেন, বাট এই যখন তাপ কমে যাবে তখন আবার কচুরিপানা ফেলে দিয়ে অন্যান্য প্ল্যান্ট ব্যবহার করবেন। আর এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত প্ল্যান্ট আছে, ভালো ভালো প্ল্যান্ট, সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারেন। প্ল্যান্ট যেমন অক্সিজেনের স্বল্পতা থেকে রক্ষা করবে, তেমনি পানিকে ঠান্ডা রাখতেও খুবই সহায়তা করে। আর আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যখন পানি আপনি দুপুরবেলায় ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করতেছেন, তখন এখানে একটা বিষয় ঘটে। সেটা হচ্ছে যে পানিতে যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ আছে, এই লবণের মাত্রা কিন্তু কমে যেতে পারে। ধরুন আপনার এলাকার পানিতে কি পরিমাণে লবণাক্ততা আছে সেটা আপনি ভালো জানেন, কারণ আপনার কাছে অবশ্যই এটা টিডিএস মিটার আছে। না থাকলে ওটা কিনে নেবেন। আমার এলাকায় টিডিএস 320-এর ভিতরে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত।
যে আমার এলাকার পানি কিন্তু অত্যন্ত ভালো এবং এর টিডিএস ৩০০ নিচে কখনোই নামে না, আমি মেপে দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমার লবণ খুব কম পরিমাণে ব্যবহার করতে হয়, তারপরে আমি লবণ ব্যবহার করি। কারণ ৩০০ থেকে ৪০০ এর ভিতরে যদি লবণ থাকে তাহলে লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা খুবই ভালো। তো আপনি যখন পানি চেঞ্জ করবেন দেখবেন যে এর টিডিএস এর পরিমাণ কমে গেছেন, যদি কি পরিমাণে কমেছে আপনি অনুমান করে সেই পরিমাণে একটু লবণ অ্যাড করে দেবেন, এতে মাছ স্ট্রেসে চলে যাবে না, মাছও ভালো থাকবে, একটা স্যালানিটি বাড়বে। আসলে সমস্ত প্রকার মাছ চাষের জন্য 1 ppm হারে স্যালানিটি প্রয়োজন পড়ে। তো ওটা মাপার জন্য স্যালানিটি মিটার পাওয়া যায়, যদিও একটু দাম বেশি, তারপর থাকা ভালো। কারণ আমরা যেহেতু হাউজে মাছ চাষ করি, এখানে স্যালানিটি, পিএইচ, টিডিএস, হার্ডনেস ইত্যাদি মেনটেন করলে মাছের যে কোয়ালিটি সেটা ভালো থাকে। তো যাক, এরপরে যে কাজটা করবেন, পিএইচকে কন্ট্রোলে রাখা এবং পানির যে অক্সিজেন লেভেল সেটা ধরে রাখার জন্য এবং যে ছত্রাক এটাকে নির্মূল এবং না আসতে দেওয়ার জন্য আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে অল্প পরিমাণে চুনের পানি ব্যবহার করা। এখন চুনের পানি যদি আপনি ব্যবহার করতে যান, এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু হাউস, এখানে চুন গুলিয়ে চুন গুলানো আর ডাইরেক্ট দিয়ে দিলেন, তাহলে কিন্তু একটু যে পিএইচ এর লেভেল এটা হাই হয়ে যাবে। কারণ আমরা জানি যে ক্যালসিয়াম বাইকার্বনেট পানির পিএইচকে হাই করে, আর চুন কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেটের একটা যৌগ উপাদান। তো সুতরাং এটা ব্যবহার করার ক্ষেত্রে যা করবেন সেটা হচ্ছে যে শতকে যদি 1 কেজি হারে চুন ধরেন, তাহলে আপনার হাউজে কি পরিমাণে পানি আছে সেটা বুঝে নিয়ে এখানে 20 গ্রাম বা 25 গ্রাম বা 10 গ্রাম বা 100 গ্রাম চুন প্রয়োজন হতে পারে। তো এটা গুলাবেন, আগে একটি পাত্রে গুলিয়ে প্রায় 1 ঘন্টা সময় রেখে দেবেন। রেখে দিলে হবে কি, যে ওর যে বড় দানাগুলো আছে সেটা ওই তলানিতে চলে যাবে এবং আপনি উপর থেকে পানিটা নিয়ে আপনি প্রয়োগ করে দেবেন, এতে আপনার ফ্রাইও মারা যাবে না। আমি দেখেছি ফ্রাইয়ের কোনো ক্ষতি হয় না এবং পানি খুব ভালো থাকে, অক্সিজেন লেভেলটাও ভালো থাকে, আর রোগ বালাই তো আসতেই দেয় না, এটা একটা খুব ভালো দিক। মূলত এগুলো ব্যবহার করলে হয়। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে আপনি পটাশিয়াম ব্যবহার করবেন। অনেকেই পটাশের পরিবর্তে মেথিলিন ব্লু ব্যবহার করেন। দেখুন, মেথিলিন ব্লু আর পটাশ কিন্তু এক না। মেথিলিন ব্লুর কাজ আছে যে ছত্রাককে বাধা দেওয়া, হ্যাঁ, কিন্তু ছত্রাক যদি জন্ম নেয়, মেথিলিন ব্লুর ক্ষমতা নেই যে ওই ছত্রাককে মেরে ফেলে। মেথিলিন ব্লু ছত্রাক আসলে নির্মূলের জন্য নয়, ওটা আসলে বাধা দেওয়ার জন্য হয়, তারপরেও এসে যেতে পারে। এই কারণে আপনি সামান্য পরিমাণ পটাশ গুলিয়ে ওটা পানিতে দিয়ে দিতে পারেন। অল্প পরিমাণে দেবেন, যাতে আপনার মাছের কোনো ক্ষতি না হয়। পটাশ যদি বেশি হয়ে যায়, অনেক সময় ফ্রাই মারা যেতে পারে, বড় মাছ মারা যাবে না, ফ্রাইগুলো মারা যেতে পারে। এজন্য পটাশ অল্প পরিমাণে ব্যবহার করবেন, দেখবেন যে আপনার ফ্রাইগুলো মারা যাচ্ছে না। আমি মাঝে মাঝে করি, এটা আমি জানি, আমার অভিজ্ঞতায় আছে যে পটাশ দিলে মারা যায় না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন, যে আশা করি তাহলে আপনার মাছগুলো ভালো থাকবে। তাহলে পানিতে তাপমাত্রা বৃদ্ধি পেলে যে বিষয়গুলো হয় সেগুলো আছে যে অক্সিজেন লেভেল কম পাওয়াতে পানির উপর দিয়ে মাছ ভেসে বেড়াবে। এই সময় আরেকটা জিনিস হয়, বন্ধুরা, যদি আপনারা ছায়া প্রদান না করেন, পানিতে অ্যালগি জমা হবে। এই অ্যালগি যদি নিচে যে আবার জমা হয়, তাহলে এই অ্যালগি আবার পানিকে দূষণ করে এবং নিচে যে তলানি যাবে এটা অত্যন্ত ঘন হয়, গাঢ় হয়, এটা কিন্তু পানির আবার তাপমাত্রা বৃদ্ধি করে ফেলে। সুতরাং এটা কিন্তু পরিষ্কারের একটা বিষয় রয়েছে, অবশ্যই এটা পরিষ্কার করবেন। পানির তলায় ওই ময়লাটা জমা রাখতে দেবেন না, তাহলে কিন্তু পানির ভিতরে যে তাপ জমে যায় তলানিতে, ওটা কিন্তু সহজে রিলিজ হবে না, কারণ ওটা অত্যন্ত ঘন এবং এই যে অ্যালগিগুলো এটা পানি কিন্তু তাপমাত্রা ধরে রাখে এবং ওরা প্রতিনিয়তই বৃদ্ধি পেতে থাকে। যার কারণে আপনি অবশ্যই প্রতিদিন একটু পানি চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার অ্যালগির পরিমাণ কম হবে, এটা বৃদ্ধি পাবে না। আর উপরে যে ছায়া থাকে তাহলে ওই জিনিসটা এমনিতে হয় না, কারণ আমি দেখেছি যে ছায়ায় অ্যালগি জন্ম নেয় না, জন্ম নিলে ওটা রাতারাতির ভিতরে আবার নিজেই মারা যায়। এই কারণে ডিরেক্ট সানলাইট এখানে হতে দেবেন না। বিশেষ করে দেখবেন শীতকালে ডিরেক্ট সানলাইট তো আমাদের দিতে হয়, কারণ রোদের প্রয়োজন হয়, আর ওই সময় দেখবেন অ্যালগি জমে পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তখন প্রচুর পরিমাণে এটা ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে। তাহলে পানিতে তাপমাত্রা বৃদ্ধি পেলে যে সমস্ত বিষয়গুলো বললাম এইগুলো ঘটে এবং এর ব্যবস্থা সময়ের ভিতরে সবচেয়ে বড় বিষয় আছে পানি পরিবর্তন করা এবং ছায়া প্রদান করা। আর পানি যাতে রোগ জীবাণু
প্রাদুর্ভাব বৃদ্ধি না পেতে পারে, কারণ এখানে তাপমাত্রা বৃদ্ধি পেলে যে বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া মারা যাবে এবং খারাপ ব্যাকটেরিয়া জন্ম নেবে। তাহলে তাদের নির্মূলের জন্য অবশ্যই কি করবেন যে ওই পটাশের পানি অথবা চুনের পানি এবং লবণ এটা ব্যবহার করবেন, তাহলে ওইগুলো আসবে না, আপনার মাছ ভালো থাকবে। দর্শক মণ্ডলী আবার বলে দিই যে চুন এবং পটাশ হাইলি ব্যবহার করবেন না, বুঝে শুনে ব্যবহার করবেন, এতে আপনার ভালো হবে, কোনো ক্ষতি হবে না। যেহেতু আমি নিজে করি, আমি এটা জানি। আর পানি পরিবর্তন অবশ্যই করবেন দুপুরবেলায় একটু একটু করে, যদি প্রখর রোদে হয়। এবং দেখুন যাদের ছাদে আছে, বিশেষ করে শহরের ছাদে আছে, তাদের তো গাছ নাই, তারা অবশ্যই অবশ্যই দুপুরবেলা একটু কষ্ট হলেও পানি পরিবর্তন করবেন, তাহলে দেখবেন আপনার মাছগুলো ভালো থাকবে। আর আপনারা তো পট ব্যবহার করতে পারবেন না, ছোটো যে টুপাপানাগুলো আছে ওইগুলো জোগাড় করে দিবেন, তাহলে ভালো থাকবে। আর বিশেষ করে আপনাদের ছায়া দেওয়ার কোনো বিকল্প নেই। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার জ্ঞান মতে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম। আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে আমি সায়েন্টিস্ট না, অত ভালো বলতেও পারবো না। আমার আসলে অনুভব হয়, আমি বুঝতে পারি, সেইভাবে আমি পদক্ষেপগুলো নিয়েও থাকি। মেজারমেন্ট যে মূল বিষয়গুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি কারো প্রয়োজন হয় এইগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, কাজ হবে ইনশাল্লাহ। আমিও ব্যবহার করে থাকি এবং উপকার পাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।